স্বাগত জানাচ্ছি 21 বিজনেসের দর্শক। এখন রয়েছে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা, আর এই জন্য আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্পস ওনার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। দর্শক, 21 বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আলোচনায় যেতে চাই, আপনাকে স্বাগত জানাচ্ছি 21 বিজনেস। আপনাকে ধন্যবাদ। আমাকে এই বাংলাদেশের সকল সচেতন ক্রেতাদের মাঝখানে উপস্থিত করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের দিকে এখন যারা তেল প্রতিদিন নিয়ে চলেন না, মানে বাইক বা গাড়িতে নেন না, তারাও আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। এক ধরনের কনসেপশন হয়ে গেছে যে পাম্প ওনারদের কাছে আসলে কিছু তেল রয়েছে এবং তারা ঠিকঠাক মতো দিচ্ছে কি দিচ্ছে না, এই প্রশ্ন সামনে এসছে এবং এই প্রশ্নটা আরও বেশি প্রবল হচ্ছে। বিশেষ করে গত দুদিন ধরে আমরা অনেক পাম্পেই দেখছি স্টক পাওয়া যাচ্ছে, কিন্তু তারা বাইরে ঝুলিয়ে রেখেছে যে তাদের কাছে তেল নেই। কি বলবেন? এটা একটি সম্পূর্ণ অপরাধ। এই অপরাধ করা যারাই করছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিলে, বা আমরা আমাদের অ্যাসোসিয়েশনগতভাবেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, প্রয়োজন হলে গভর্নমেন্ট ক্যান টার্মিনেট দিয়ে ডিলারশিপ। এটা তো একটা চরম অন্যায়। তেল রেখে কেন দেবে না? তবে দ্যাট পার্সেন্টেজ ইজ নট মোর দেন 1%। 2324 পেট্রোল পাম্প। আমরা আসলে বর্তমান পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করতে হবে সবাইকে। ঢালাওভাবে পেট্রোল পাম্প মালিকদেরকে দোষারোপ করাটাও ঠিক হচ্ছে না। আরেকটা বড় জিনিস হচ্ছে যে গভর্নমেন্টও তার নতুন গভর্নমেন্ট, একদম মানে বাচ্চা গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের তো সমস্ত কিছু বুঝে নিতেও তো একটা সময়, ওরা চেয়ারে বসার সাথে সাথেই সমস্যার সৃষ্টি হয়ে গেছে। এই জন্যে ইন্টারন্যাশনাল, এটা তো আপনারা সবাই জানেন, এটা একটা বৈদেশিক মুদ্রায় বিদেশ থেকে আমদানি করতে হয়। তার মধ্যে এরকম একটা বড় সমস্যা, ইরানের যুদ্ধ, এবং মেন সোর্সই কিন্তু আমাদের ওই এলাকাগুলি থেকে। এখন আমরা যেভাবে আতঙ্কগ্রস্ত হয়েই হোক, স্বইচ্ছাই হোক, বেইচ্ছাই হোক, যেভাবে তেল কিনছি, হুমড়ে পড়ছি পেট্রোল পাম্পে, তাতে মানুষ যেটা রাস্তা দিয়ে যাচ্ছে সেও বাম দিকে তাকায় দেখতেছে যে এত ভিড় কেন, নিশ্চয়ই একটা কিছু হচ্ছে। এই হুমড়ে খাওয়া পড়া ক্রেতার কারণেই কিন্তু সংকটটা আরও ঘনীভূত হচ্ছে। আমার একান্ত অনুরোধ, আল্লাহর রস্তে, আল্লাহকে না দিলে নিজের দায়িত্বশীল আচরণ করেন। আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা যথেষ্ট, কারণ আমাদের বর্তমানে 5টা 6টা 7টা মনিটরিং সেল আমাদেরকে মনিটর করছে, প্লাস এখন নতুন করে ট্যাগ অফিসার দিয়েছে। হি উইল সুপারভাইজ দ্য টোটাল পারচেজ অ্যান্ড সেল। কার আন্ডারে ট্যাগ অফিসার? ট্যাগ অফিসার প্রশাসনের আন্ডারে। তো এটাও তারাই নমিনেট করে দিয়েছে। এখন সমস্যা হচ্ছে কি, আমাদের দেশের মানুষ শুধু দায়িত্ব আরেকজনের গাড়ি দিয়ে আনন্দ পেতে চায় আর নেগেটিভ কথাটা শুনতে চায়। আমরা এই 2300 পেট্রোল পাম্প মালিক, এই 18-19 কোটি মানুষের কাছে কিভাবে জবাব দেব, কিভাবে আমাদের কষ্টের কথা বলবো? আপনি বিশ্বাস করতে পারবেন না, আমাদের পেট্রোল পাম্পের স্টাফরা দিন রাত 24 ঘন্টা, যতক্ষণ ট্যাঙ্কে তেল আছে ততক্ষণ তারা বিক্রি করেই যাচ্ছে। সরকারের নির্দেশনা, তাই আমরাও চাই যে দিয়ে শেষ করুক। এখন ওই যে আপনি বললেন কোথায় যেন মজুদ হয়েছে, এবং এটা যদি সে তেল ট্যাঙ্কে থাকা অবস্থায় বলতে, এটা নিঃসন্দেহে এটা গরিতকর অপরাধ। এই মুহূর্তে আমরা সবাই সরকারকে সহযোগিতা করি, সরকারকে না, দেশকে সহযোগিতা করি, নিজে দায়িত্বশীল আচরণ করি, এবং আমাদের পেট্রোল পাম্প মালিকদেরকে আমরা একদম ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন দিয়েছি, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু ডিস্ট্রিবিউট প্রপারলি। আর আমরা তেল কোম্পানিকে বলতেছি, আপনার তো একটা জিনিস বুঝতে হবে, তেল আপনি 1 লক্ষ টাকা বেতন পান, আপনি আপনার মিসেসকে বলেছেন ইট ইজ ইয়োর বাজেট, নাও ইউ ডিসাইড হাউ ইউল অপারেট। তা আমরা এখন তেল কোম্পানি হয়েছে আমাদের অভিভাবক, আমরা হয়েছি ওনাদের স্ত্রীর মতো। তা আমাদেরকে যেভাবে বলছে আমরা ওই বাজেটের মধ্যে চলার চেষ্টা করছি। তা বিষয়টা হচ্ছে কি, বাস্তবতা যদি আমরা কেউ না বুঝতে চাই, শুধু ব্লেম করতে থাকি, প্রবলেম সলভ হবে না। ওকে ভাই, আমি একটু মানে আপনার এই প্রশ্ন থেকে, আপনি যখন বলছিলেন যে মাত্র 2300 মতো পেট্রোল পাম্প 18 কোটি মানুষের দেশে, আসলে সব জবাবদিহিতা আপনার কাছে দেওয়া সম্ভব না। আমরা দেখেছি নড়াইলে খুব বর্বর একটা ঘটনা ঘটেছে। আমি রংপুরে, আমরা গতকাল নিউজ করেছি যে রংপুরে পেট্রোল পাম্পে তেল নাই দেখে এলাকাবাসীর ভয়ে পাম্প থেকে সবাই চলে গেছেন। এই বাস্তবতা আমরা মানছি, কিন্তু আপনি বলছিলেন যে 4-5টা মনিটরিংয়ের মধ্যে আপনারা রয়েছেন, কিন্তু পেট্রোল পাম্পস ওনার্স অ্যাসোসিয়েশন, তারা কি একটা আমি বলছি না সংবাদ বিজ্ঞপ্তি না হোক, করোনার মতো একটা করে একটা অ্যালার্ম করা মানুষের প্রতি, তারা সেই কাজটি মানে তাদের পক্ষ থেকে যে আজকে আপনারা ডিপোগুলো থেকে, পদ্মা, মেঘনা, যমুনা, যার থেকে আপনি নেন না কেন, সেই ডিপো থেকে আপনি আসলে কত তেল পেলেন এবং কত ডিস্ট্রিবিউট করলেন, তার কি একটা দৈনিক হিসাব আপনারা দিতে পারতেন কিনা, যেটা জনগণের সামনে আপনাদেরকে আসলে আরেকটু ক্রেডিবল জায়গায় রাখতে পারতো? অত্যন্ত সুন্দর কথা বলেছেন। এটা হলে আরও স্বচ্ছ হতো, মানুষের ভিতরে ধারণাটা জন্মাতো। মানে পেট্রোল পাম্প মালিকদের
এখন এই যে ট্যাগ অফিসার নিয়োগ করেছেন, ওনার দায়িত্ব হলো এটা, এই পাম্পে কি তেল রিসিভ করলো, কি তেল দিব। আর আপনি বলছেন আমাদের সাংগঠনিকভাবে যে আমাদেরকে তো এই বিগত ওই স্কারসিটি শুরু হওয়ার পরে আমরা সবাই ঘুমাই রাত 3টায়, আতঙ্কে থাকি কোন কর্মচারী মারা গেল, না কোন ম্যানেজার মারা গেল, না কোন পাম্পে আগুন ধরে গেল। এই আতঙ্কে থেকে আমরা যেটা মিটিং করে নেব, একটা সিদ্ধান্ত সবাইকে জানাবো, সে সুযোগটুকু পাচ্ছি না। তো আমরা আগামীকালকে একটা প্রেস কনফারেন্স করছি, সমস্ত দেশ জাতির উদ্দেশ্যে আমাদের কিছু কথা আছে আমরা বলবো। আর এখানে কতগুলো মানে ইউনিফর্ম সাজেশন আমাদের পক্ষ থেকে আছে যে পেট্রোল অকটেনটা বিক্রির একটা টাইম ফ্রেম দরকার। এই সারাদিন রাত 24 ঘন্টা পেট্রোল অকটেন বেঁচে যায় না, কারণ রাত্রে দুষ্ট লোকের আগমন বেশি হয় এবং তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তারা অগ্নিসংযোগের মতো করতে পারে। আর আমি একটা জিনিস বুঝি না, আপনি আপনার বাড়িতে 10 লিটার 20 লিটার 30 লিটার পেট্রোল যেটা স্টোর করতেছেন, ইউ আর স্টোরিং এ বোম। এটা যদি কোনো রকম দুর্ঘটনা হয়, আপনার পরিবার আপনার এই কয় টাকা লাভের জন্য আপনি সবাইকে ধ্বংস করে ফেলাবেন। কতদিন আসলে একজন বাসায় মানুষ রাখতেও পারবেন, মানে যে তেলের দাম বাড়েও হ্যাঁ, আপনি কয় টাকা লাভ করবেন বলেন তো? 100 টাকা তেলের দাম বাড়লো, তাতে কি হবে? কয় টাকা লাভ? 20 লিটার রেখেছেন, আপনি যে টাকা হবে, আর যদি কোনো দুর্ঘটনা হয় যে ক্ষতি হবে, তা আজীবনেও পোষাতে পারবেন না। কালকে আপনারা প্রেস ব্রিফিং এর কথা বলছিলেন, মানে আপনারা মূলত সামনে আনতে চান কি স্টক আপনারা কতটুকু পাচ্ছেন সেই ব্যাপারটা সামনে আনতে চান, নাকি এর বাইরেও কোনো ক্রাইসিস আছে? আমরা টোটালটাই আমরা জানাতে চাই, আমরা কি পাচ্ছি, কি দিচ্ছি, জনগণ কিভাবে নিচ্ছে, এবং পাবলিক রিয়াকশনটা অত্যন্ত নেগেটিভ। হ্যাঁ, এই রিয়াকশনটা আমার এই পেট্রোল পাম্পের এই ক্ষুদ্র কর্মচারী জনবল নিয়ে, যারা প্রতিদিন ধরেন 5000 লিটার তেল বেচে, তাকে যদি 25,000 লিটার সেল করতে হয়, কন্টিনিউয়াস তাকে ওই দাঁড়াতে হবে। তারপরে যে ডিসপেন্সারটা দিয়ে তেল দিচ্ছে, সেটারও তো একটা ক্ষমতা আছে, তার মোটর গরম হয়ে লক হয়ে যাচ্ছে। তারপরে মানুষ ধরেন কোনোভাবেই এটাকে মানে বন্ধ রাখার জন্য, ইভেন জুম্মার নামাজ পড়তে যাবে সেই সময়টুকু দিতে রাজি না। তো সার্বিক অবস্থাতে এখানে আমার একটাই কথা, আমরা শুধু অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে বলছি। আমরা আমাদের ক্রেতারা যদি তাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করে, কারণ এটা এই তেল অনন্ত চাহিদা, এটা দিয়ে কোনোদিন পাবলিকের মন বা ক্রেতার মন ভরা যাবে না। আমাদের সচেতন না হওয়া পর্যন্ত এটা কোনোভাবেই আপনি ম্যাচ করতে পারবেন না। আচ্ছা, আমি একটু অন্য বিষয়ে যে আমি একদম যদি ধরে বলি, তাহলে সোনার বাংলা পাম্প আমি কেসে ধরার জন্য বলছি, আর এই পাশে তালুকদার পাম্প আছে সংসদ ভবনের পাশে। আমরা এই দুইটা পাম্পে ফলো করেছি এবং এখানে দেখা গেছে যে দুটি পাম্পের কিন্তু দুই ধরনের অবস্থা। কোনো পাম্প তার 45,000 ধরেন রেগুলার চাহিদা ছিল আগে, সে হয়তো বা 40-38 পাচ্ছে। আবার কোনো পাম্প, বিশেষ করে নতুন যে পাম্পগুলো খুব বেশি পুরনো না, তাদের যে স্টক মানে রেগুলার তারা পেয়ে থাকেন, ধরেন 45,000 তার পাওয়ার কথা ছিল, কিন্তু তিনি হয়তো 18,000 পাচ্ছেন, 16,000 পাচ্ছেন, চাহিদার থেকে তো কম পাচ্ছেন। কত কম পাচ্ছেন আপনি যদি গড় করেন, যে ধরেন পাম্পগুলো আসলে যেই চাহিদা তাদের ছিল দৈনিক, তার থেকে এখন তারা পাচ্ছে কত বিপরীতে? আসলে হচ্ছে কি, এখন কোনো পাম্পের সেলের প্যারামিটার নাই। জঙ্গলের মধ্যে পাম্প থাকলে সেখানেও চলে যাবে। দেখেন আর্মিরা ওই কোথায় জলসিঁড়ির ভিতরে একটা পাম্প করেছে, সেখানেও মানুষ চলে যাচ্ছে, সেখানে অনেক লোক জানেই না যে পাম্প আছে। এখন শুনে তো লোক চলে যাচ্ছে। আমার অনেকগুলি পাম্প যেগুলো হতো 1000-1500 লিটার বিক্রি হতো, 10,000 লিটার দিলেও আমি বিক্রি করে ফেলতে পারছি। তো এই যে অনন্ত চাহিদা, আর আগে যারা ধরেন ট্রাস্টের কথাই ধরেন, আমাদের ঢাকার সব থেকে হাই সেলিং পাম্প কি আপনি যে দুটো নাম বললেন, সোনার গায়রা, সেখানে সকাল 7টার থেকে কি রাত থেকে লাইন শুরু হয়, যতক্ষণ ওদের পাম্প দিয়ে তেল বের হয় নজল দিয়ে, ততক্ষণ তাদের এবং পরের দিনের জন্য আবার লাইন শুরু হয়ে যায়। আচ্ছা, ওর তো একটা অপটিমাম ডেলিভারি ক্যাপাসিটি আছে, কর্মচারীর কাজ করারও তো একটা লিমিট আছে, কর্মঘন্টার ব্যাপার আছে। কোনো কিছুই তো কেউ মানছি না আমরা। আপনি যেটা বলছেন পার্সেন্টেজ কতটুকু দিবে, এখানে পার্সেন্টেজ বের করার কোনো সুযোগই নাই। মানে এখন হলো যা দিবেন তাই বিক্রি হবে, যত দিবেন ততই বিক্রি হবে। আগে কি পেতাম, এখন কি বিক্রি করছি, কোন সাথে কোনো মিলই নাই। এই হিসাব। কিন্তু সাজ্জাদ ভাই, আমি আপনাকে থামিয়ে যে প্রশ্নটা করতে চাই যে তেল তো জরুরি সেবা, মানে এইটা তো আগে সবসময় চালু থাকতো, বিষয়টা তো এরকম না। হ্যাঁ, এখন মানুষ বেশি যাচ্ছে সেটা আমরা মানছি, কিন্তু সারা শহরেই তো 24 ঘন্টা অলমোস্ট, আমি যদি ভুল না করি, অনেক পাম্পই সারা রাত খোলা থাকে, খুব অল্প পাম্পই রাতের বেলা বন্ধ থাকে। তো এখন তো সেটা খোলা থাকার মানে ক্রাইসিস যখন হবে, প্যানিকে তো মানুষ একটু যাবেই সেখানে। এটাও তো সেটা কতটুক যাবে, কতটুক বিয়ারেবল, এটাও তো আপনার চিন্তা করতে হবে। আমারও তো একটা অপটিমাম ক্যাপাসিটি আছে না ডেলিভারি করার, আমি কতটুকু বিয়ার করতে পারবো, আমার লোক কতটুকু ডেলিভারি করতে হবে, রিয়েলিটি তো আপনাকে মানতে হবে, তাই না? আপনি যদি এখন বলেন যে কেন বন্ধ করলা, কেন এই করলা, এটা আর পেট্রোল পাম্প মালিক তো তেল বেচে না, কর্মচারীদের কথাও চিন্তা করে। আপনি দেখেন
বিশ্বে কোনো জায়গায় শুনেছেন মানুষকে গাড়ি দিয়ে চাপা দিয়েছে? কত রাগান্বিত হয়েছে এবং কত মানুষ অধৈর্য হয়ে গেছে যে একটা কর্মচারীকে, সেখানে প্রেজেন্ট ছিল ইওনো সাহেব, উনি তার লোককে দিয়ে মনিটরিং করাচ্ছেন, তিনি স্লিপ দিচ্ছেন, এই গাড়িওয়ালা সে কোনো কিছু মানবে না, তাকে আগে তেল দিতে হবে। তার অপরাধ কর্মচারী যে ভাই আমি এইভাবে দিতে পারবো না, এখানে অফিসার আছে তার সাথে কথা বলো, তাকে সে গাড়ি চাপা দিয়ে মেরেই ফেললো। এটা কোনো কথা হইতে পারে? আমরা কোন বর্বর দেশে বাস করছি বলেন? তো এখন তো এই ঘটনাটার পরে এত আতঙ্কগ্রস্ত হয়েছে কর্মচারীরা। আমাদের এখন স্টেটওয়ে এইটাকে অপারেট করতে গেলে যে জনবল আছে তার 3 টাইম, যদি ধরেন প্রতিদিন ডেলিভারির জন্য 5 জন থাকলে এখন এটাকে 25 জন করতে হবে। ক্যান উই বিয়ার দ্যাট? বা লোকই বা পাবো, এটা তো একটা এক্সপিরিয়েন্সেরও দরকার। আবুল ভাই, আমরা আবারও আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিরতির সময় হলো। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পরে, নিশ্চয়ই সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির আগে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থাপনা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। ফিরছি আলোচনায়, আপনার সাথে কথা বলছিলাম। এবার একটু আমরা একটু অন্যদিকে, মানে পুরো সংকটটাকে যদি দেখি, ক্রাইসিসের প্রথম দিন থেকে আমাদের মূল ভয় ছিল শুষ্ক মৌসুমে ডিজেল নিয়ে, কারণ কৃষির একটা বড় চাহিদা দরকার ছিল। আমি ব্যক্তিগতভাবে যে কতদিন রিপোর্ট করার, মানে এই সময় আমরা রিপোর্ট করছি, ডিজেলের সংকট, মানে পাম্পে ডিজেলের চাহিদার থেকে আমরা অকটেন এবং পেট্রোলের চাহিদা বেশি দেখতে পারতেছি। মজার ব্যাপার, এই দুটো তেল আমরা সাধারণত আমদানি করি না, আমাদের নিজেদের হয়ে থাকে। তারপরেও, এবং এখনও ডিজেলের ক্রাইসিস হয় নাই, মানে যেটা নিয়ে আমাদের বেশি ভয় ছিল। কিন্তু ক্রাইসিস হচ্ছে এমন দুইটা প্রোডাক্ট নিয়ে, যেই দুইটা প্রোডাক্ট আমাদের হোমগ্রোন। কীভাবে বিশ্লেষণ করবেন এটা কী বৈশিষ্ট্য বৃদ্ধি করে? আপনাদেরকে প্রবলেমের রুটে যেতে হবে। জি, সেটা হলো আপনি বিগত 5 বছরে কি পরিমাণ মোটরসাইকেল বাংলাদেশে আমদানি হয়েছে, তার কি সেই ব্যাকআপ আমরা কি দিতে পারছি? সেটা তো গেল নর্মাল ওয়েতে যখন ছিল। এখন আপনি যদি একটা মোটরসাইকেলের ট্যাঙ্কের ক্যাপাসিটি, এখন তো বড় বড় মোটর, মিনিমাম 12 লিটার, 12টা, তা আপনি প্রতিদিন কিনতেন 100, 200, 500 টাকা তেল। নাও উই আর আস্কিং ফর এ 15 লিটার। তাহলে সেই যে প্রতিটি এই 1 কোটি মোটরসাইকেলের যদি প্রতিটি ট্যাঙ্কের ভিতরে তেল স্টোর হয়ে যায়, ও তো করছে কি, তা যা বার্ন হবে তার অতিরিক্ত, এবং এমনও দেখা যাচ্ছে মোটরসাইকেলে তেল নিতে এসে উপচে পড়ে যাচ্ছে, তারপরও তাকে ক্ষান্ত করা যাচ্ছে না। এখন এই যার একমাত্র প্রবলেম হলো এই মোটর বাইককে নিয়ন্ত্রণ যদি করতে না পারেন, জনমনেও আস্থা আসবে না, আমরাও দিয়ে। কিন্তু কাবুল ভাই, এটা কি সম্ভব? মানে ব্যক্তিগত পর্যায়ে আপনি পুঁজিবাদীতে এটা বন্ধ করতে পারেন না? আমি বন্ধ করার কথা বলছি না, আমি বলছি তাদের সচেতন হতে হবে। আচ্ছা, ইট ইজ দেয়ার ব্রেড অ্যান্ড বাটার। তারা যদি মনে করে এই মানে অবৈধভাবে এইভাবে অতিরিক্ত তেল নিয়ে দে উইল সাস্টেন, তারা তো সাস্টেন করতে পারবে না। আজকে সাময়িক পারলে আগামীতে তো বন্ধ হয়ে যাবে এটা, এবং এটা বন্ধ, তেল সরকারের কাছে তেল থাকা অবস্থাও বন্ধ হয়ে যাবে, কারণ আমার কর্মচারীরা তো চাকরি করতে চাচ্ছে না, তাদের তো জীবনটা আগে না। এই সরকারকে ব্লেম দিয়েও লাভ নেই, পেট্রোল পাম্প মালিকদেরকেও ব্লেম দিয়ে লাভ নেই। আপনার কাস্টমার যদি সচেতন না হয়, আমরা যদি সংযত আচরণ না করি, কাস্টমার, আপনি বাইকারদের বলবো কি, যারা ইউনিভার্সিটি প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারাও দে ওয়ান্ট টু টপ আপ দেয়ার ট্যাঙ্ক। এটা তো আসলে আমাদের কাম্য না। আমাদের সবাইকে সবার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এটা না করলে এই প্রবলেম অ্যাড্রেস করা যাবে না। আর এই যে ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেল পাম্পে দেখে রাস্তাতে যে লোকটা যাচ্ছে, সেও কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন, ট্রাস্ট পাম্পের মাথায় এখানে আর মহাখালী পর্যন্ত লাইন হয়, তো সেখানে কিন্তু গাড়ির লাইনও হয়, মানে মহাখালী প্যারালালি গাড়িও লাইন। তো এত গাড়ি কোথা থেকে আসলো? আমরা তো তেল আগেও বিক্রি করছি। এখন তার মানে কি? তার মানে দাঁড়ালো যে তারা আগে যা তেল কিনতো তার থেকে অতিমাত্রায় তেল কিনতে, এবং পার ডে যদি 2 লিটার 3 লিটার খরচ হয়, সেটাও কেউ আর পরের দিন টপ আপ করতে যায়। এখন দেখবেন রাস্তায় গাড়ি কমে গেছে, ওই গাড়ি সব পেট্রোল পাম্পে। আর ঢাকা শহরে যেখানে দেখবেন দাম, তার সামনেই কোনো পেট্রোল পাম্প আছে। এইটা একটা কেমন ব্যাপার হয়ে গেল না? এই সিস্টেম কি ছিল? আমরা যদি সবাই বলি কেন পাম্পের গাড়ি পাম্পওয়ালারা তেল দিতে পারছে না, দিস সিচুয়েশন ওয়াজ নেভার ইন দি কান্ট্রি। তো এটা একটা মানে কি বলবো, অস্বাভাবিক অবস্থা। সরকার যথেষ্ট আন্তরিক, নতুন সরকার, তার তো পুরো পাইপলাইনের কি সিস্টেম, মানে তেল আনার যে সিস্টেম। আমাদের অর্থনীতিও তো আবার এত স্ট্রং না যেটাকে পারমিট করে না যে লাখ লাখ কোটি কোটি লিটার এনে দিতে হবে। আপনি ছেলেই যদি আপনাকে দিতে থাকে, এটা তো একদম কোর ফরেন কারেন্সি দিয়ে আনতে হয়। প্লাস এত বড় একটা রেস্ট্রিকশন, যেটা দিয়ে মেজর তেল, সস্তায় যে মেজর তেলটা পাওয়া যায়, সেই তেলটা রাস্তা সংকুচিত, বন্ধ। তো এখন এটা তো সবাইকে যদি সেন্সেবল আচরণ না করে,
সরকার, আমরা পেট্রোল পাম্প মালিক, কেউ কিন্তু এর থেকে আলটিমেটলি বিপদ ছাড়া আমাদের সামনে কিছু নাই। ভালো কিছু আপনি দেখছেন না। একটু একটু দাম পরিস্থিতি নিয়ে, যে আমরা যখন মাঠ পর্যায়ে থাকি তখন অনেক ক্ষেত্রেই অনেক গ্রাহক মনে করেন যে আসলে দাম বাড়ালে হয়তো বা সরকার দাম বাড়ানোর জন্য পেট্রোল পাম্প, মানে এরকম বলে যে সরকার এবং পেট্রোল পাম্প মিলে তারা আসলে দাম বাড়ানোর জন্য এক ধরনের সংকট তৈরি করা দেখার জন্য চেষ্টা করছে। তো এই যে তারা বলছে, কিন্তু আমি যদি দেখি শ্রীলঙ্কার কথা দেখি, পাকিস্তানের কথা দেখি, সবখানে কিন্তু 350 রুপির উপর চলে গেছে, 400 রুপির কাছাকাছি চলে গেছে। শুধুমাত্র ভারত দামটা ধরে রাখতে পারছে, তার রিজার্ভারও অনেক, বিশাখাপত্তনমে তার অনেক বড় রিজার্ভ আছে। তো আমাদের এইখানে তেলের দাম বৃদ্ধির কি কোনো সুযোগ আপনি দেখেন? এটা ছোট করে জানতে চাইবো, কারণ এরপরে আপনার কাছে আমার একটু কঠিন দুইটা প্রশ্ন আছে। সোজা করে জানতে চাই যে আপনি কি মনে করেন কিনা যে আজকে ক্রুডের দাম 115 হয়ে গেছে, $115 পার ব্যারেল, আপনি মনে করেন কিনা যে দাম বৃদ্ধির একটা শঙ্কা আছে? না, এটা ধরেন গভর্নমেন্ট তো বলছে পার ডে নাকি 167 কোটি টাকা তারা ঘাটতি দিচ্ছে। আমাদের ইকোনমি কি এটা পারমিট করে? করে না। তো যদি না করে তাহলে কি এন্ড অফ দি ডে কত অনেক জিনিস আছে না, ন্যাচারাল ডেথ, ইট ইজ গোয়িং টু হ্যাপেন এ ন্যাচারাল ডেথ। হ্যাঁ, আর আমি যদি এখন বলি প্রাইস বাড়ানোর কথা, তা বলছে উনি মনে হয় মজুত করেছেন, উনি এখন প্রাইস বাড়ানোর প্রবক্তা হয়েছেন। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েলিটি। রিয়েলিটি হচ্ছে যে মানুষের প্যানিক বাইং বন্ধ করার জন্য দুইটা রাস্তা। একটা হলো এই যে প্যানিক করে যারা তেল কিনে রয়েছে, দাম বাড়ানোর পরে তাদের ওই তেলগুলো মার্কেটে চলে আসলে একদম ড্রাস্টিক্যালি ফল করতে পারে, এটা তো গভর্নমেন্ট দে ক্যান টেক এ স্ট্র্যাটেজি। সেকেন্ডলি হয়তো দাম কমাই দিলেও যারা আছে তারা আতঙ্কগ্রস্ত হয়ে তেল বেচে ফেলতে পারে। এখন গভর্নমেন্ট কি সিদ্ধান্ত, তো বাংলাদেশে একমাত্র দেশ যে পুরোটাই সরকার হাতে এটা নিয়ন্ত্রণ, আমদানিটা সরকারের হাতে নিয়ন্ত্রিত। সরকার শুড টেক দ্য রাইট ডিসিশন, যেটা নিলে এই বাস্তবতাকে ওভারকাম করতে পারবে। আর ওই যে মজুদের ভয়তে যারা মনে করতেছে, আমরা যদি এখনই বলি যে তেলের দাম বাড়ানোর কথা, তাহলে বলবে ওরা তো হলো মজুদদার, ওরা তেলের মজুদ করে রেখেছে, এখন বাড়ানোর কথা বলছে। বাট কোর রিয়েলিটি ইজ, এটার ছাড়া কোনো আমি কোনো দ্বিতীয় রাস্তাও দেখছি না। বাড়াবে কি বাড়াবে না পিওরলি গভর্নমেন্ট ডিসিশন। তো কিছু কিছু সময় কিছু কিছু সিদ্ধান্ত তো নিতেই হয়, পজিটিভ সিদ্ধান্ত, যেটা দিয়ে রেস্কিউ করবে। আপনি আজকে বাহবা নিলেন, দুদিন পরে আপনার কিছু থাকলো না, সেই দিনই খুব। আমি একটু এক লাইন আপনার কাছে জানতে চাই, আপনি কি সরকারের কাছ থেকে এমন কোনো বার্তা পেয়েছেন যে বাংলাদেশ স্ট্র্যাটেজিক ভাবে তার রিজার্ভার বাড়ানোর চিন্তা করছে? মানে আমার সময় একবারে শেষ, এই জন্য আমি জানতে চাই। এটা তো আমি বহুদিন ধরে বলে আসছি, বাংলাদেশের প্রথম কাজ হচ্ছে আমাদের রিফাইনারি গুলো, নতুন এটা কি কোনো ইঙ্গিত পেলেন, মানে কোনো বার্তা কি এখন পর্যন্ত সরকারের কাছে? এখন পর্যন্ত এই নতুন সরকার এখনো পর্যন্ত মনে ওই পর্যন্ত হেঁটে যেতেই পারে না, তার আগে তো তারা মহা বিপদে পড়ে গেছে। তবে আমি এখনো বলবো, জি, কাস্টমার সচেতন যদি হয়, সরকার যদি পর্যাপ্ত লাইন আপ করতে পারে, তাহলে আমরা এর থেকে মুক্তি পাবো। অসংখ্য ধন্যবাদ সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ জ্বালানি তেলের সরবরাহ, ব্যবস্থাপনা পরিস্থিতি এবং নানা দিক নিয়ে আমরা কথা বলছিলাম বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের সাথে। নিচ্ছি একটা বিরতি, ফিরবো দুপুর 2টা 30 মিনিটে আবারও 21শে বিজনেসের আরও আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, নিশ্চয়ই সঙ্গে থাকবেন।